আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফ্লেক্সিবল বাজেট এবং নমনীয় ব্যয় থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। সমস্যা 3। এই ম্যাথটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 1993 সাল, 2005 সাল, 2010 সাল, 2014 সাল, 2015, 2018 এবং 2024 সালে এসেছে। তাহলে ম্যাথটি দেখে বুঝতে পারতেছেন যে ম্যাথটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। আমরা যারা প্রভাষক নিবন্ধন পরীক্ষা দিব, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অধ্যায় থেকে আমাদের এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এই ম্যাথটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে দেখব এবং এই ম্যাথের আলোকে আরেকটা ম্যাথ দেওয়া হবে। ওই ম্যাথটি করে অবশ্যই আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন। আর আমাদের মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন। একটি প্রতিষ্ঠানের কারখানা উপরি খরচের জন্য উৎপাদন ক্ষমতার দুই পর্যায়ে তৈরি মাসিক বাজেট নিম্নরূপ। উৎপাদন ক্ষমতা 60% এবং 100%। বাজেটকৃত উৎপাদন একক 600 একক এবং 1000 একক। টাকা: পরোক্ষ মজুরি 12,000, 20,000 টাকা। মাল 9,000, 15,000 টাকা। রক্ষণাবেক্ষণ 11,000, 15,000 টাকা। শক্তি ও জ্বালানি 16,000, 20,000 টাকা। অপচয় 40,000, 40,000। বীমা খরচ 10,000, 10,000 টাকা। করণীয়ের মধ্যে আমাদের যেটা করতে হবে, 1 নম্বরে বলছে আইটেমগুলোর মধ্যে কোনগুলো স্থায়ী। এই আইটেমগুলোর মধ্যে কোনগুলো স্থায়ী ব্যয়, কোনগুলো পরিবর্তনশীল ব্যয় এবং কোনগুলো আংশিক পরিবর্তনশীল ব্যয় চিহ্নিত করো। এবং খ নম্বরে বলছে 70%, 80%, 90% উৎপাদন ক্ষমতার জন্য একটি নমনীয় বাজেট তৈরি করুন। আমাদের এই যে 3টি পার্সেন্ট আছে, এই পার্সেন্ট থেকে আমাদের কম বেশি থাকতে পারে। ধরেন সাপোজ আমাদের 70% নেই, তাহলে আমাদের 2টা পার্সেন্ট দিয়ে দিতে পারে, অথবা আমাদের 90%ও নেই, 80% দিয়ে দিতে পারে। যে কয়টা কোশ্চেনে দেওয়া থাকবে এগুলো নিয়েই আমরা অঙ্ক সমাধান করব। তাহলে আমাদের বেস পার্সেন্টেজ 100 এবং এই 100%-এর আলোকে সবগুলো আমরা বের করব। ক নম্বরে আমাদের এভাবে সমাধান করব আমরা। ক নাম্বার, পরিবর্তনশীল, আংশিক পরিবর্তনশীল এবং স্থায়ী ব্যয়গুলো চিহ্নিত করা হলো। এই ব্যয়গুলো চিহ্নিত করার জন্য আমরা প্রথমে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করব। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ টাকার পার্থক্য, এককের পার্থক্য। আমরা প্রথমে ধরবো পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরির টাকার পার্থক্য, পরোক্ষ মজুরি আমাদের 20,000 এবং 12,000। টাকার পার্থক্য মানে বড়টি প্রথমে লিখবো, অর্থাৎ 20,000 মাইনাস 12,000। এককের পার্থক্য, একক আমাদের 1,000 এবং 600। তাহলে নিচে বসাবো আমরা 1,000 মাইনাস 600। তাহলে আমাদের থাকবে, উপরে থাকবে 8,000, নিচে থাকবে 400। তাহলে আমাদের 8,000-কে 400 দ্বারা ভাগ করলে প্রতি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের হবে 20 টাকা। প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় 20 টাকা। এবার আমরা 100% অর্থাৎ এই 1,000-এর সাথে কম্পেয়ার করব। 1,000-এর সাথে কম্পেয়ার করে এই পরোক্ষ মজুরি কি হবে, পরোক্ষ মজুরি কোনটার মধ্যে যাবে এটা চিহ্নিতকরণ করব। তাহলে আমরা এভাবে লিখবো, 1,000 এককের মোট ব্যয়। 1,000 এককের আমাদের মোট ব্যয় পরোক্ষ মজুরিতে দেওয়া আছে 20,000 টাকা। 1,000 এককের মোট পরিবর্তনশীল ব্যয় আমাদের দেওয়া হচ্ছে 20,000 টাকা। বাদ পরিবর্তনশীল ব্যয় 1,000, 1,000 একক প্রতি এককের জন্য আমরা বের করছি 20 টাকা। তাহলে 1,000 গুণন 20, তাহলে আমাদের বের হবে 20,000 টাকা। তাহলে 20,000 থেকে 20,000 বাদ দেওয়ার পর এখানে আমাদের এক পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর এখানে আমাদের জিরো দেখাচ্ছে, অর্থাৎ এখানে স্থায়ী ব্যয়টা নেই। এজন্য আমাদের পরোক্ষ মজুরিটা আমাদের হবে পরিবর্তনশীল ব্যয়। কোনো ব্যয় পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর যদি জিরো থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। পরেরটা যদি আমরা টেস্ট করি, মাল। মালে আমাদের রয়েছে হচ্ছে 15,000 এবং 9,000।
তাহলে মালের ক্ষেত্রে আমরা একইভাবে করব। 15,000 মাইনাস 9,000, 1,000 মাইনাস 600, তাহলে উপরে থাকবে 6,000, নিচে থাকবে 400। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের হবে আমাদের। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা। এবার আমরা দেখব 1,000 একক, এই 1,000 এককের সাথে আমরা যদি গুণন দিই, 1,000 একক গুণন 15, তাহলে আমাদের বের হবে 15,000। এখানে আমাদের মালে টাকা রয়েছে, 100% মালে টাকা রয়েছে 15,000। 15,000 থেকে যদি আমরা 15,000 বাদ দিই, তাহলে এখানেও কোনো স্থির ব্যয় থাকবে না, অর্থাৎ স্থির ব্যয়ের পরিমাণ 0। তাহলে আমাদের মানটাও পরিবর্তনশীল ব্যয়। তারপর আমরা যাব রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ আমাদের টাকা রয়েছে হচ্ছে 15,000 মাইনাস 11,000। তাহলে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা বাদ দিব 15,000 মাইনাস 11,000, বা নিচে হচ্ছে আমাদের 1,000 মাইনাস 600, তাহলে উপরে থাকে 4,000, নিচে হচ্ছে 400। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের হলো। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমাদের বের হলো 10 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের হলো আমাদের 10 টাকা। তাহলে 1 এককের পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। তাহলে আমাদের এবার দেখবো আমরা 1,000 একক। 1,000 এককের জন্য আমাদের ব্যয় হওয়ার কথা যে 1,000 ইন্টু 10। 1,000 এককের জন্য আমাদের ব্যয় হবে 10,000 টাকা। কিন্তু এখানে আমাদের রক্ষণাবেক্ষণ 100% দেওয়া হচ্ছে 15,000 টাকা। তার মানে এই 15,000 থেকে যদি আমরা 10,000 বিয়োগ করি, তাহলে আমাদের 5,000 টাকা থেকে যাবে। এই 5,000 টাকাই হচ্ছে আমাদের স্থির ব্যয়। তাহলে যে খরচের মধ্যে কিছু স্থির এবং কিছু পরিবর্তনশীল ব্যয় থাকবে, তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয়। তাহলে রক্ষণাবেক্ষণ আমরা এভাবে 1,000 এককের মোট ব্যয় 1,000 ইন্টু 10, তাহলে 10,000 টাকা। 1,000 ইন্টু 10, 10,000 টাকা। তারপরে পরিবর্তনশীল ব্যয় আমাদের দেওয়া আছে হচ্ছে 1,000 এককের মোট ব্যয় আমাদের দেওয়া আছে 15,000 টাকা, এটা বসাবো। এবং পরিবর্তনশীল ব্যয় লিখবো 1,000 ইন্টু 10, 10,000 টাকা। বাদ দেওয়ার পর আমাদের থাকবে 5,000 টাকা। এই 5,000 টাকাকে, এই 5,000 টাকা হচ্ছে আমাদের স্থির। অর্থাৎ 15,000 থেকে পরিবর্তনশীল 15,000-এর মধ্যে পরিবর্তনশীল ব্যয় হবে 10,000 টাকা, 5,000 টাকা স্থির ব্যয় হবে। আমরা জানি যে খরচের মধ্যে কিছু পরিবর্তনশীল এবং কিছু স্থির ব্যয় থাকে, তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয়। তাহলে আমাদের রক্ষণাবেক্ষণ খরচটা আধা পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে যাবে। তারপর আমরা যদি দেখি শক্তি এবং জ্বালানি, টাকার পার্থক্য, এককের পার্থক্য। তাহলে টাকার পার্থক্য শক্তি এবং জ্বালানিতে আমাদের রয়েছে 20,000 এবং 16,000। 20,000 থেকে যদি আমরা 16,000 বাদ দিই, তাহলে আমাদের টাকা হবে 4,000 একক। আমরা যদি একক বিয়োগ করি, একক আমাদের 10,000 মাইনাস 600, তাহলে 400। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় থাকে আমাদের 10 টাকা। এবার 1,000 এককের মোট ব্যয় আমাদের দেওয়া ছিল 20,000 টাকা। 1,000 এককের পরিবর্তনশীল ব্যয় হবে 1,000 ইন্টু 10, 10,000 টাকা। বাদ দেওয়ার পরে আমাদের বাকি থাকে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আমাদের স্থির ব্যয়। তাহলে শক্তি এবং জ্বালানি, এটার ভিতরে কিছু পরিবর্তনশীল এবং কিছু স্থির ব্যয় রয়েছে। এটাই হচ্ছে আমাদের আধা পরিবর্তনশীল ব্যয়। এবং আমাদের আরো দুটি এন্ট্রি রয়েছে, একটি হচ্ছে অবচয় এবং বীমা। অবচয় এবং বীমা দুইটি স্তরেই আমাদের কি হয়েছে, সমান রয়েছে। যেগুলো ব্যয় দুইটি স্তরে সমান থাকবে, এবার ব্যয়গুলোকে আমরা স্থির ব্যয় ধরবো। তাহলে 40,000, 40,000, 10,000, 10,000। তাহলে আমাদের এই দুইটা ব্যয় আমাদের স্থির ব্যয় হিসেবে কাউন্ট হবে। তাহলে আমরা এভাবে লিখবো: পরোক্ষ কাঁচামাল এবং মাল পরিবর্তনশীল ব্যয়, কারণ এগুলোর মধ্যে কোনো স্থির ব্যয় নেই। রক্ষণাবেক্ষণ এবং শক্তি ও জ্বালানি আংশিক পরিবর্তনশীল ব্যয়, কারণ এগুলোর মধ্যে কিছু পরিবর্তনশীল এবং কিছু স্থির ব্যয় রয়েছে। অবচয় এবং বীমা স্থির ব্যয়, কারণ স্থির ব্যয় সকল স্তরে সমান থাকে। এভাবে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা করব। 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের তৈরি করতে বলছে 70%, 80% এবং 90% উৎপাদন ক্ষমতার জন্য একটি নমনীয় বাজেট তৈরি করুন। তাহলে আমরা খুব সহজে একটি নমনীয় বাজেট তৈরি করতে পারবো। দেখেন, 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের যেটা করতে হবে, প্রথমে কোম্পানির নাম, নমনীয় বাজেট সমাপ্ত বছরের জন্য।
তাহলে ব্যয়ের ধরন একক প্রতি ব্যয়। তাহলে উৎপাদনের বিভিন্ন স্তর আমাদের উৎপাদন স্তর দেওয়া ছিল তিনটি। উৎপাদন স্তর তিনটি দেওয়া ছিল আমাদের। একটি হচ্ছে 70%, 80% এবং 90%। এই উৎপাদন স্তর তিনটি দেওয়া রয়েছে আমাদের। এ থেকে আর আমাদের বেস পার্সেন্ট 100%, এটাও আমরা নিব। তাহলে আমাদের এই তিনটি দেওয়া আছে এবং আমরা প্রশ্ন থেকে 100% নিয়ে সমাধান করব। 3% জন্য 3টা কর এবং 100% কোশ্চেন থেকে নিয়ে আমরা 4টা উৎপাদন স্তর 4টি কর দেব। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি ব্যয় লিখবো। তো প্রথমে আমরা লিখবো পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আমাদের যে এন্ট্রিটা পরোক্ষ মজুরি। পরিবর্তনশীল ব্যয়ের প্রথম এন্ট্রিটা হচ্ছে আমাদের পরোক্ষ মজুরি। এই পরোক্ষ মজুরির আমরা একটি রেট নির্ণয় করেছি। পরোক্ষ মজুরি আমাদের একক প্রতি 20 টাকা। পরোক্ষ মজুরি একক প্রতি আমাদের 20 টাকা বের হয়েছে। তার আমরা কি করব, পরোক্ষ মজুরি আমাদের এই 20 দিয়ে, পরোক্ষ মজুরি 20 দিয়ে আমরা গুণন করব হচ্ছে 7,000। 20 দিয়ে গুণন করব হচ্ছে আমরা কত, 800। 20 দিয়ে গুণন করব 700 কে, 20 দিয়ে গুণন করব 800 কে, 20 দিয়ে গুণন করব 900 কে, 20 দিয়ে গুণন করব 1,000 কে। তাহলে আমরা এই ম্যাথটি আরো সহজে করতে পারি। যদি আমরা এই একক গুলা না লিখি, তাও আমরা করতে পারবো। দেখেন, যদি পার্সেন্টেজে করি আমরা, তাহলে এককে আমরা প্রথমে আমরা এভাবে একক গুলা বের করে নিব। যদি একক দিয়ে করি, তাহলে একক হচ্ছে আমরা প্রথমে 100%টা বসাবো। 100%-এ আমাদের একক দেওয়া হচ্ছে 100। 100% আমাদের একক দেওয়া হচ্ছে 1,000 একক। তারপরে 1,000-এর উপরে 90% ধরবো। তাহলে 1,000-এর উপরে 90% ধরলে আমাদের 900 একক বের হবে। এই 1,000-এর উপর আমরা 80% ধরবো। তাহলে 800 একক বের হবে। 1,000-এর একক উপরে আমরা 70% ধরবো। তাহলে আমাদের 700 একক বের হবে। তাহলে আমাদের বেস এককটা হচ্ছে 100% এবং 1,000 একক। এই 1,000 এককের উপর 90% ধরে 900, 1,000 এককের উপরে 80% ধরে 800, 1,000 এককের উপরে 70% ধরে 700। এবং আমরা আমরা সহজে বের করতে পারি। এর জন্য আমাদের কোনো ওয়ার্কিং করতে হবে না। তাহলে আমরা এবার লিখবো পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরি আমাদের একক প্রতি 20 টাকা। এই 20 দিয়ে 700-কে গুণন দেব, তাহলে 14,000। 20 দিয়ে 800-কে গুণন দেব, 16,000। 20 দিয়ে 900-কে গুণন দেব, 18,000। 20 দিয়ে 1,000 গুণন দেব, 20,000। মাল মালের আমরা রেট বের করছি প্রতি একক প্রতি 15 টাকা। প্রতি একক মালের রেটটা আমাদের বের হয়েছে, যে প্রতি একক মালের ব্যয়টা বের হয়েছে আমাদের, যে প্রতি একক মালের রেট বের হয়েছে 15 টাকা। তাহলে আমরা এই 15 দিয়ে সেম ভাবে একই কাজ করব। 15 দিয়ে 700-কে গুণন দিব, 15 দিয়ে 800-কে গুণন দিব, 15 দিয়ে 900-কে গুণন দিব, 15 দিয়ে 1,000-কে গুণন দিব। এরপরে আমরা এরপর আমাদের যে ব্যয়টি রয়েছে, এটি হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণ ব্যয়। এই রক্ষণাবেক্ষণ ব্যয়ের মধ্যে আমাদের কিছু পরিবর্তনশীল ব্যয় রয়েছে এবং কিছু স্থির ব্যয় রয়েছে। রক্ষণাবেক্ষণ ব্যয়ের মধ্যে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের 10,000 টাকা, অথবা প্রতি এককের জন্য 10 টাকা। আর এখানে স্থির ব্যয় রয়েছে 5,000 টাকা। তাহলে রক্ষণাবেক্ষণ ব্যয়টা আমরা পরিবর্তনশীল ব্যয়ের মধ্যেও লিখবো এবং স্থির ব্যয়ের মধ্যেও লিখবো। কারণ এটা আংশিক পরিবর্তনশীল ব্যয়। আংশিক পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় হবে এবং স্থির ব্যয় হবে। রক্ষণাবেক্ষণ একক প্রতি 10 টাকা। এই 10 দিয়ে 700-কে গুণন দিব, 7,000। 10 দিয়ে 800-কে গুণন দিব, 8,000। 10 দিয়ে 900-কে গুণন দিব, 9,000। 10 দিয়ে 1,000 গুণন দিব, 10,000। এরপরে শক্তি ও জ্বালানির তো আমরা রেট বের করছি 10 টাকা। 10 দিয়ে আমরা সবগুলাকে গুণন করব। 10 দিয়ে 700-কে গুণন করব, 800-কে গুণন করব, 900-কে গুণন করব এবং 1,000-কে গুণন করব। এবার আমাদের পরিবর্তনশীল ব্যয়গুলো লেখা শেষ। পরিবর্তনশীল ব্যয়গুলো লেখা শেষে আমরা এটা যোগ করব। যোগ করলে আমাদের বের হবে মোট পরিবর্তনশীল ব্যয়। 70%-এর ব্যয়টা যোগ করব, 80%-এর ব্যয়টা যোগ করব, 90%-এর ব্যয় যোগ করব এবং 100%-এর ব্যয়গুলো যোগ করব। এগুলো যোগ করার পরে আমাদের হবে মোট পরিবর্তনশীল ব্যয়। এরপর আমরা লিখবো হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয়ের মধ্যে আমরা জানি রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে থেকে আমরা স্থির ব্যয় নির্ণয় করছি 5,000 টাকা।
রক্ষণাবেক্ষণ খরচ। রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে আমাদের পরিবর্তনশীল ব্যয় ছিল। পরিবর্তনশীল ব্যয় ছিল হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণে আমরা স্থির ব্যয় নির্ণয় করছি। আমাদের রক্ষণাবেক্ষণের স্থির ব্যয় আমাদের হচ্ছে বের করছি আমরা 5,000 টাকা। তাহলে আমরা এই 5,000 টাকা রক্ষণাবেক্ষণের জন্য 5,000 এবং শক্তি এবং জ্বালানি 10,000 টাকা স্থির ব্যয় নির্ণয় করেছি আমরা। তা আমরা বসাইলাম যে এখানেও আমাদের রক্ষণাবেক্ষণ ব্যয় আছে, এখানেও আমাদের রক্ষণাবেক্ষণ ব্যয় আছে। কারণ রক্ষণাবেক্ষণ ব্যয়টা আমাদের আম, আমরা নির্ণয় করছি এটা হচ্ছে আংশিক পরিবর্তনশীল ব্যয়, তাহলে পরিবর্তনশীলের মধ্যে যাবে এবং স্থির ব্যয়টুক স্থির ব্যয়ের মধ্যে যাবে। স্থির ব্যয় রক্ষণাবেক্ষণের জন্য স্থির ব্যয় হয়েছে 5,000 টাকা। তাহলে আমরা কি করব? আমরা জানি স্থির ব্যয় সকল লেভেলে সমান থাকে। তাহলে সকল লেভেলে আমরা বসাবো 5,000, 5,000, 5,000। প্রত্যেক ঘরেই আমরা বসে দিব যে স্থির ব্যয় প্রত্যেক ঘরে আমাদের হবে 5,000, 5,000, 5,000। শক্তি ও জ্বালানি। শক্তি ও জ্বালানি আমরা জানি প্রত্যেক ঘরে স্থির ব্যয় প্রত্যেক ঘরে সমান। তাহলে প্রত্যেক ঘরেই আমাদের হবে 10,000, 10,000, 10,000। অবচয়। অবচয়টা আমাদের প্রত্যেক ঘরেই সমান হবে। অবচয়টা আমরা জানি অবচয়ের দুইটা লেভেল সমান, এজন্য এটা স্থির ব্যয়। তাহলে প্রত্যেক ঘরে আমরা অবচয়টা সমান বসাবো। এরপর আমাদের রয়েছে বীমা। বীমা 10,000 টাকা। আমরা জানি বীমার দুইটা স্তরে 10,000 টাকা রয়েছে, অর্থাৎ বীমা দুইটি আমাদের কি স্থির ব্যয়, যে আমরা বসাবো প্রত্যেক ঘরে 10,000। তার স্থির ব্যয়গুলো আমরা যোগ করব। প্রথমে স্থির ব্যয় আমাদের 65,000 টাকা, অর্থাৎ সবগুলোই আমাদের স্থির ব্যয় 65,000, 65,000 এবং 65,000 টাকা। এরপর আমরা পেলাম মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয়। এই দুইটি ব্যয় যোগ করে লিখবো হচ্ছে মোট ব্যয়। এটার সাথে এটা যোগ করে মোট ব্যয়, এটার সাথে এটা যোগ করে লিখবো হচ্ছে মোট ব্যয়, এটার সাথে এটা যোগ করে লিখবো মোট ব্যয়, এটার সাথে এটা যোগ করে লিখবো মোট ব্যয়। যেহেতু আমাদের কোশ্চেনে বিক্রয় দেওয়া নেই, এজন্য আমরা মোট ব্যয় পর্যন্ত একটা সমাধান করব। এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।